নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল রূপস এডিটেকের তরফ থেকে আমি তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি শুরু করব দিল্লি সুলতানি শাসন ব্যবস্থার প্রথম যে রাজবংশ দাস রাজবংশের নিয়ে। ছোট কোশ্চেন এবং অ্যান্সার আমি পরে দেবো। আমি প্রথমে আলোচনা করে নেব দাস রাজবংশের যারা যারা রাজত্ব করেছিলেন তাদের সম্বন্ধে। একটু ভালোভাবে না জানলে কিন্তু আমরা ছোট কোশ্চেনগুলো কিন্তু ভালো করে তৈরি করতে পারবো না। ভিডিওটি শুরু করার আগে আমি তোমাদের সকলকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। মোহাম্মদ ঘড়ি তার বিজিত অংশের শাসনভার তার সেনাপতি কুতুবউদ্দিনের হাতে দিয়ে যান। 1206 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘড়ির মৃত্যুর পর কুতুবউদ্দিন আইবক শাসনভার গ্রহণ করেন ও নিজেকে মালিক বলে ঘোষণা করেন। 1208 খ্রিস্টাব্দে তিনি নিজেকে সুলতান বলে ঘোষণা করেন। ওই সময় তিনি দাসত্ব হতে মুক্তি পান। তিনি লাহোরে তার রাজধানী স্থাপন করেন। 1210 খ্রিস্টাব্দে লাহোরেই চৌগান খেলার সময় ঘোড়ার পিঠ থেকে পড়ে তিনি মারা যান। প্রথম জীবনে কৃতদাস ছিলেন বলে তার প্রতিষ্ঠিত রাজবংশকে দাসবংশ বলা হয়। কেন রাজবংশ বলা হয় সেটা আমরা জানলাম, যে তিনি যেহেতু প্রথম জীবনে কৃতদাস ছিলেন। প্রখ্যাত ঐতিহাসিক হাসান নিজামি ও ফকর ই মুদাব্বির তার পৃষ্ঠপোষকতা লাভ করেন। কোয়াত উল মসজিদ ও কুতুব মিনার তিনি নির্মাণ করেন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কোয়াত উল মসজিদ কে নির্মাণ করেন? সেটি হচ্ছে কুতুবউদ্দিন আইবক। সন্ত ফকির কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নামানুসারে কুতুব মিনার তৈরি করা হয়। কার নামানুসারে তৈরি হয়? না, সন্ত ফকির কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নামানুসারে। যদিও এর নির্মাণ কার্য শেষ করেন ইলতুতমিস। অনেক সময় কোশ্চেন আসে যে কুতুব মিনারের নির্মাণ কে শেষ করেছিলেন, তখন বলতে হবে কিন্তু ইলতুতমিস। দানশীলতার জন্য তিনি ইতিহাসে লাখ বক্স নামে পরিচিত ছিলেন। কুতুবউদ্দিনের মৃত্যুর পর লাহোরের ওমরাহগণ তার পালিত পুত্র আরাম শাহকে লাহোরের সিংহাসনে বসান, কিন্তু তাঁর অকর্মণ্যতার সুযোগে সাম্রাজ্যের সর্বত্র বিশৃঙ্খলা দেখা দেয়। দিল্লির আমির ও ওমরাহগণ কুতুবউদ্দিনের জামাতা তথা বাদাউন প্রদেশের শাসনকর্তা ইলতুতমিসকে সিংহাসনে বসার আমন্ত্রণ জানান। তিনি ছিলেন তুর্কিস্তানের ইলবারি গোষ্ঠীভুক্ত এক অভিজাত পরিবারের সন্তান, কিন্তু তার ভাইরা ঈর্ষাবশত তাকে দাস হিসাবে বিক্রি করে দেন। দিল্লিতে কুতুবউদ্দিনের হাতে তিনি বিক্রিত হন। কুতুবউদ্দিন নিজ কন্যার সাথে ইলতুতমিসের বিবাহ দেন এবং ধীরে ধীরে তার পদোন্নতি হতে থাকে। সিংহাসনে বসে ইলতুতমিস কঠোর হস্তে বিদ্রোহ দমন করেন। সিন্ধু, মুলতান, উজ্জয়িনী ইত্যাদি স্থান অধিকার করেন। 1229 খ্রিস্টাব্দে বাগদাদের খলিফা থেকে তিনি সুলতানি আজম উপাধি লাভ করেন। সুলতানি আজম উপাধি তিনি কার থেকে লাভ করেন? বাগদাদের খলিফার থেকে। মঙ্গল নেতা চেঙ্গিস খান তাঁর সময় সিন্ধু দেশে উপস্থিত হয়েছিল খিবা রাজ্যের শাসক জালালউদ্দিন মঙ্গবার্নির রাজ দখলের জন্য। মঙ্গবার্নি ইলতুতমিসের সাহায্য প্রার্থনা করলে তিনি তাকে সাহায্য না করে চেঙ্গিস খান আক্রমণ হতে নবপ্রতিষ্ঠিত সুলতানি সাম্রাজ্যকে রক্ষা করেছিলেন। তাহলে যদি কোশ্চেন আসে যে কোন মঙ্গল নেতা ইলতুতমিসের সময়ে এসেছিল, তাহলে বলতে হবে চেঙ্গিস খান। ইলতুতমিস 1211 খ্রিস্টাব্দ হতে 1236 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজ্য শাসন করেন। তিনি সুগঠিত সেনাবাহিনী গঠন করেন, সাম্রাজ্যের আয়তন বৃদ্ধি করেন। তার সর্বাপেক্ষা উল্লেখযোগ্য সংস্কার হলো মুদ্রা সংস্কার। রূপোর তৈরি মুদ্রা ছাড়াও তামা ও পিতলের মুদ্রাও ছিল। জিতল টঙ্কা ছিল তাঁর সময়ের মুদ্রা। জিতল টঙ্কা কোন সময়ের মুদ্রা ছিল? অনেক সময় আসে, তখন বলতে হবে যে ইলতুতমিসের সময়। এইসব কারণে ঐতিহাসিক লেনপুল ইলতুতমিসকে দিল্লি সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা বলেছেন। কে বলেছেন? না, লেনপুল বলেছেন। ইলতুতমিস তার জীবদ্দশাতেই তাঁর কন্যা রাজিয়াকে সিংহাসনের উত্তরাধিকারী মনোনীত করে যান, কিন্তু দিল্লির আমির ওমরাহরা এই নির্দেশ মানতে অস্বীকার করে ও তারা ইলতুতমিসের কনিষ্ঠ পুত্র রুকনুদ্দিনকে সিংহাসনে বসায়, কিন্তু তিনি ছিলেন অযোগ্য। সুযোগ বুঝে রাজিয়া তাকে সিংহাসনচ্যুত করেন। রাজিয়া ছিলেন দিল্লির একমাত্র মহিলা সুলতান। তার নাম ছিল রাজিয়া সুলতান। তিনি যোগ্য ছিলেন। পুরুষের বেশে রাজসভায় আসতেন, যা উলেমারা পছন্দ করতেন না। উলেমারা রাজিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকে ও ইলতুতমিসের অন্নপুত্র বাহারাম শাহকে সুলতান বলে ঘোষণা করে। রাজিয়া আলতুনিয়াকে সঙ্গে নিয়ে তার বিরুদ্ধে যুদ্ধ করেন
ও পরাজিত হয়ে পলায়নকালে নিহত হন। এ প্রসঙ্গে বলে রাখি আলতোনিয়া ছিলেন রাজিয়ার স্বামী। তিনি 1236 হতে 1240 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। 1266 খ্রিস্টাব্দে সুলতান নাসিরউদ্দিন মাহমুদের মৃত্যুর পর তাঁর শ্বশুর ও প্রধানমন্ত্রী গিয়াসউদ্দিন বলবন অভিজাতদের সমর্থনে দিল্লির সিংহাসনে বসেন। প্রথম জীবনে তিনিও দাস ছিলেন। 1232 খ্রিস্টাব্দে তিনি ইলতুৎমিশের দাস গোষ্ঠীর অন্তর্ভুক্ত হন। তাহলে গিয়াসউদ্দিন বলবনও ছিলেন একজন দাস। বলবন যখন সিংহাসনে বসেন তখন দিল্লির শাসন ব্যবস্থা চরম বিশৃঙ্খল ছিল। বলবন কঠোরভাবে এগুলো প্রতিরোধ করতে বদ্ধপরিকর হন। তিনি মেওয়াটি দস্যুদের দমন করেন, দোয়াব অঞ্চলে ভূমি ব্যবস্থা সুবিন্যস্ত করেন। তো মেওয়াটি দস্যুদের কে দমন করেন না, সেটি করেন বলবন। বলবন বাংলাদেশের শাসনকর্তা তুর্গিল খাঁর বিদ্রোহ দমন করেন। তার সর্বশ্রেষ্ঠ কীর্তি মঙ্গলদের আক্রমণ থেকে দেশের নিরাপত্তা রক্ষা করা। 1287 খ্রিস্টাব্দে বলবনের মৃত্যু হয়। গিয়াসউদ্দিন বলবন ছিলেন ভগবত দত্ত ক্ষমতায় বিশ্বাসী। তিনি পারস্য রাজের অনুকরণে সিজদা ও পাইবস রীতি চালু করেন। তিনি রাজদরবারে নৌরোজ বা নববর্ষ উৎসব প্রবর্তন করেন। বিখ্যাত কবি আমির খসরু ছিলেন তার সমসাময়িক। তাহলে যদি কোশ্চেন আসে সিজদা ও পাইবসকে চালু করেছিলেন, তখন বলতে হবে যে চালু করেছিলেন গিয়াসউদ্দিন বলবন। তাহলে আমরা আজকে দাস রাজবংশের 4 জনকে নিয়ে আমরা আলোচনা করে নিলাম। কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ, রাজিয়া এবং গিয়াসউদ্দিন বলবন। দাস রাজবংশের এই কজনই মূল, খুবই ইম্পর্টেন্ট, তাই এদের নিয়ে আমি আলোচনা করলাম। এর পরের দিন আমি আলোচনা করব খলজি রাজবংশ এবং তুঘলক রাজবংশের নিয়ে। আজকে যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমার ভিডিওটিকে লাইক করো, কমেন্টস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। এবং যারা এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো। তোমরা সবাই ভালো থেকো এবং পুজোর সময় খুব আনন্দ করো। আজকে এই পর্যন্তই।